প্রিয় ভাই বোনেরা, ইরান এবং ইসরায়েলের যে পরিস্থিতি সেটা কোন দিকে যাচ্ছে সেই বিষয়গুলো আমি বিভিন্ন ধর্মীয় স্ক্রিপচার্স এবং কারেন্ট যে সিচুয়েশন রয়েছে তার উপর অ্যানালিসিস করে দেখাচ্ছি। আজকে প্রথমেই আপনারা জেনে নিন যে ইরান থেকে কিন্তু 70,000 এমন কিছু অনুসারী বের হওয়ার কথা রয়েছে, ওদিকে বাইবেলে বেশ কিছু কথা রয়েছে। আর একটা জিনিস ইতোমধ্যে জেনেছেন যে সৌদি আরব ইরানের যে মিসাইল ছুড়েছিল সেগুলো বেশ কিছু শুট ডাউন করেছে। সৌদি একজন অফিসিয়াল নাম প্রকাশ না করেই কনফার্ম করেছে যে তারা ইরানের এগেনস্টে কাজ করেছে। সো এখানে আমি একটু জাস্ট আলট্রা অর্থোডক্স যারা ইহুদি রয়েছে তাদের আসলে যে শাল তারা পরে সেটা একটু দেখিয়ে নেই, তাহলে বুঝতে পারবেন যে ব্যাপার স্যাপারগুলো কোন দিকে যাচ্ছে এক এক করে। ইসরায়েল তাদের আর্মিতে একটা অন্যতম পরিবর্তন ঘটাতে যাচ্ছে। ব্যাপার স্যাপারগুলো দেখলে আমরা যদি জাস্ট ধর্মীয় স্ক্রিপচার্সের সাথে না মেলাই তাহলে কিন্তু কোনোভাবেই ডটসগুলো কানেক্ট করা যাবে না। আচ্ছা, প্রথমে আমাদের দেখতে হবে যে ইরানের সাথে ইসরায়েলের কি কোনো রকম ভেতরে ভেতরে বন্ধুত্ব আছে কিনা। অনেকে এটা বলার চেষ্টা করে, বিশেষ করে যারা সুন্নি রয়েছেন। তো সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে আসলেই কোথায় কি ঘটনা ঘটছে, কোথায় কি গলদ রয়েছে। এটা জানতে গেলে আমরা একটু ইতিহাসে চলে যাই। আসলেই ইসরায়েলের সাথে ইরানের কিন্তু বরাবরের মতো ভালো সম্পর্ক ছিল সেই 1979 সাল পর্যন্ত। সো প্রথমে যখন আপনার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তখন ইরান ছিল প্রথম দিককার একটা রাষ্ট্র, তারা ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং এই দুইটা দেশ মূলত মধ্যপ্রাচ্যে তাদের যে কর্মকাণ্ড রয়েছে সেটা স্টার্ট করে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে। কারণ তখন ইরানের যে নেতৃত্বে ছিল তার নাম ছিল মোহাম্মদ রেজা শাহ পাহলেভি। এই রেজা শাহ পাহলেভি হচ্ছে ওয়েস্টার্ন ব্যাকড একজন নেতা, তিনি ওয়েস্টার্নদের পক্ষে কাজ করেছেন। তো এখানে ইসরায়েল ইরান কিভাবে একে অন্যকে সাহায্য করত। ইরানকে ইসরায়েল কৃষিকাজে সহায়তা করত, তাদেরকে ট্রেনিং দিত, এমনকি ইরানের যে আর্ম ফোর্সেস তাদেরকেও ট্রেনিং দিত এই ইসরায়েল, এবং তার বিনিময়ে রেজা শাহ পাহলেভি তেল দিত ইসরায়েলকে, কারণ ইসরায়েলের তেল দরকার আর ওদিকে ইরানের দরকার কৃষি ক্ষেত্রে অগ্রগতি, আর্মিকে আরো স্ট্রং করা। তো এই ঘটনাগুলো চলছিল। এরই মধ্যে ঘটনা ঘটে গেল একটা, সেটা হচ্ছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, তার যে অনুসারী ধরা হয় তারাই আর কি 1978 সালে রেক্স সিনেমা হল পুড়িয়ে দেয়। তখন কিন্তু রেজা শাহ পাহলভির বিরুদ্ধে ইসলামিক রেভলিউশন তৈরি হচ্ছিল এবং থিয়েটার পুড়িয়ে দেওয়া হলো এবং 377 জন মৃত্যুবরণ করলো। তখন ওয়ার্ল্ড ওয়াইড একটা ত্রাস সৃষ্টি হয়ে যায়। তখন ইরানে থাকা যে ইহুদিরা তারা একটু নড়ে চড়ে বসে যে আরে আমাদের তো একটা সামনে বিপদের অবস্থা দেখা যাচ্ছে। তো ইরান এক সময় ইসরায়েলের পরে দ্বিতীয় বৃহত্তম ইহুদি সংখ্যাগরিষ্ঠ ছিল, যদিও এখনো কিন্তু প্রায় 20,000-এর ওপর রয়েছে সেখানে। তো এইসব ঘটনার পরে যখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ক্ষমতা নিয়ে নেয় তখন এই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সাথে ইহুদিদের একটা ডিল হয়। ডিলটা কেমন ছিল যে একেবারে প্রকাশ্যে স্পষ্টত বলে দেওয়া হয় যে তোমরা যদি ইরানের থেকে কোনো রকম গুপ্তচর বৃত্তি বা ইসলামিক রেভলিউশনের বিপক্ষে যদি কোনো কাজ করো তাহলে তোমাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। ওই যে 377 জনের যে মৃত্যু হয়েছিল সেটার ইঙ্গিত দেওয়া হয়েছিল। তখন তারা রাজি হয়ে যায় এবং তারা মোটামুটি ভয়ে ভয়েই ইরানে থাকতে লাগে। এরপরে ইরানের সাথে ইসরায়েলের একটা দ্বন্দ্ব চরমে পৌঁছে। তখন যখন ইরান ফিলিস্তিনের পক্ষে কথা বলা শুরু করে, অনেকেই বলার চেষ্টা করে যে ইরান এই ফিলিস্তিনের পক্ষে কথা বলছে কারণ তারা মধ্যপ্রাচ্যে সুন্নি মেজরিটি তাদের একটা সমর্থন আদায় করতে চায় এবং ইসলামিক ওয়ার্ল্ডে ইরান নেতৃত্ব দিতে চায়। যদিও অনেকে অপোজ করে যে ইরান এটা মন থেকেই হয়তোবা করছে। তো এর পরবর্তী যে স্টেজ ইরানের সাথে আবার ইসরায়েলের একটা ক্ল্যাশ, সেটা হচ্ছে 1982 সালে যখন সাউদার্ন লেবাননে ইসরায়েল তাদের সৈন্য পাঠায়, যখন সে দেশে গৃহযুদ্ধ বেঁধে যায় এবং তখন ইরান তাদের ট্রুপস পাঠিয়ে দেয় সেখানকার যারা শিয়া রয়েছে তাদেরকে বাঁচানোর জন্য। তখন দ্বন্দ্ব চরমে চলে যায় এবং সারা বিশ্বব্যাপী দেখা যায় যে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা দা কুমড়ো সম্পর্ক তৈরি হয়ে গেছে। ইন দ্য মিন টাইম ইরান তলে তলে ইসরায়েলের চারিদিক থেকে রিং অফ এনিমিস তৈরি করতে থাকে। এটা কেমন, যেমন আপনি দেখেছেন যে যেখানেই শিয়া স্বার্থ রয়েছে সেখানে ইরান ফান্ডিং করে এবং ইসরায়েলের চতুর্দিকে যেমন ইয়েমেনে রয়েছে, লেবাননে হুথি, হিজবুল্লাহ, ওদিকে গাজায় হামাস, সবাইকে কিন্তু ইরান ফান্ডিং করে, অস্ত্রশস্ত্র দিয়ে হেল্প করে। এছাড়াও ইরাক, সিরিয়া, লিবিয়া সবখানে ইসরায়েল বিরোধী যেসব জোট রয়েছে তাদেরকে পৃষ্ঠপোষকতা করে ইরান। এটা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। ইসরায়েল কিন্তু বসে নাই, তারা কি করছে একের পর একেই দেখেন এখানে যে এই যে হাসান নাসরুল্লাহর পাশে কাসেম সোলেমানি, তারপরে এই যে রিসেন্ট যে হামলা হয়েছে তারপরে যাদেরকে হত্যা করেছে তাদেরকে এখানে দেখাচ্ছে এবং তারা কিন্তু একের পর এক এই কাজগুলো করে যাচ্ছে, ইরানকে পিষে ফেলতে চাইছে। এবং ইরান যতভাবেই আসলে তাদের নিউক্লিয়ার যে অগ্রগতি সেটাকে ধামাচাপা দিতে চাক না কেন, ইসরায়েল তারা
জানে যে ইরান একেবারেই আসলে নিউক্লিয়ার যে অস্ত্র রয়েছে সেটা বানানোর দ্বার প্রান্তে, এবং যখনই দেখা যায় যে ইরান একটু এগিয়ে যায় তখন হঠাৎ করে যে ইসরায়েলের হামলা শুরু হয়ে যায়। ইসরায়েলের সব থেকে বেশি ভয় হচ্ছে যখন ইরান আমেরিকার সাথে কোনো বৈঠকে বসে, তখন তারা মনে করে যে হয়তোবা আমেরিকার সাথে তাদের কোনো একটা আতাত হয়ে যেতে পারে। যেমন রয়টার্সে একটা রিপোর্ট পাবলিশ হয়েছিল যে মাত্র 5 জন আমেরিকান বন্দী ছিল ইরানের কাছে, তাদেরকে $6 বিলিয়ন বিনিময়ে ছাড়িয়ে দিয়েছিল, এবং ইরানকে বলা হচ্ছে যে তারা এইভাবেই অর্থ আদায় করছে পশ্চিমাদের কাছ থেকে। একেবারে রিসেন্ট নিউজ হচ্ছে যে ইসরায়েল কিন্তু অলরেডি হাতে নিয়েছে ইরানের যেসব নিউক্লিয়ার সাইটসগুলো রয়েছে সেটাকে অ্যাটাক করবে যে কোনো মুহূর্তে। ইরানকে কিন্তু ইসরায়েল অনেকভাবে আটকিয়ে রাখতে চাইছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে ডিরেক্ট স্ট্রাইক করা, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ বিভিন্নভাবে ফ্যাকশনস তৈরি করা। যেমন আপনারা দেখবেন যে ইরানে কিছুদিন পর পর হিজাব বিরোধী আন্দোলন শুরু হয়, সেখানকার আবার যে রিলিজিয়াস পুলিশ আছে তারা সেইটা সামাল দিতে হিমশিম খায়। এমনকি রিসেন্টলি দেখা গেছে যে ইরানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে আজাদি স্কোয়ার, সেখানেও ইরানে তাদের যে ইসলামিক রেভলিউশন তার বিপক্ষে স্লোগান দিতে দেখা গিয়েছে। তার মানে ইরানের যে সরকার রয়েছে সেটা কিন্তু বড় ধরনের একটা বিরোধিতার মুখে রয়েছে। একেবারে কারেন্ট যদি কিছু ঘটনা আমি আপনাদেরকে দেখাই আপনারা অবাক হয়ে যাবেন সেখানকার দ্বন্দ্ব কতটা মারাত্মক পর্যায়ে রয়েছে। আপনারা দেখেন যে এখানে এই যে ফাইজা হাশেমি রাফসানজানি, যিনি হচ্ছেন ইরানের প্রাক্তন যে প্রেসিডেন্ট আলী আকবর রাফসানজানির কন্যা, তিনি একটা লজিক দেখিয়েছেন, বলছেন যে ইরান উইঘর মুসলিমদের নির্যাতন করা চায়নার সাথে ভালো সম্পর্ক রাখছে, আর রাশিয়ায় চেচেন মুসলিমসরা নির্যাতিত হচ্ছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখছে, কিন্তু একই কথা বলে ফিলিস্তিনিদের উপর নির্যাতন করছে ইসরায়েল, এই জন্য তাদের সাথে কেন সম্পর্ক আবারও ভালো করছে না, এটাই তিনি অবাক হচ্ছেন। আর এদিকে আরেকজন ইউনিভার্সিটি অফ তেহরানের একজন খুবই নামকরা পলিটিক্যাল সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে সাদেক জিবাকালাম, উনি কিন্তু বলছেন যে ইরানের যে ইসরায়েল বিরোধী পলিসি রয়েছে সেটাকে বাতিল করা উচিত, কারণ এর কারণে সারা বিশ্বব্যাপী ইরান একঘরে হয়ে গেছে। তাদের জনগণ কি আসলে তাদের কথা সমর্থন করে নাকি তারা ইসলামিক যে রেভলিউশন রয়েছে তাদের পক্ষে রয়েছে, ব্যাপারটা কি ওটাও কিন্তু নড়ে চড়ে বসছে। কেন দেখেন, একেবারে রিসেন্ট একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে যে এই যে ঈদটা গেল সেখানে ইরানের যারা সুন্নি মুসলিম রয়েছে তারা ঘোর আপত্তি জানিয়েছে ইরানের কারেন্ট যে রেজিম রয়েছে তার বিপক্ষে। কেন, সেখানে তাদের বলা হচ্ছে যে আমাদের যে রাইটস রয়েছে সেটা আমরা ওখানে পরিপূর্ণভাবে পাচ্ছি না, কোনো রকম সুন্নি আলাদা কোনো মসজিদ নেই, বিভিন্নভাবে তাদের বিপক্ষে দমন পীড়ন চলে, যেটা এই রিপোর্টে দেখা গিয়েছে। 10% টোটাল পপুলেশনের 10% কিন্তু সুন্নি মুসলিম, এই সুন্নি মুসলিম কিন্তু দেখা যাচ্ছে তাদের অ্যান্টি। ওদিকে কারেন্ট যে ইরানের অ্যাটাক হয়েছে ইসরায়েলের ওপর সেটাই কি সমর্থন করে কিনা, সেখানে দুই ভাগে বিভক্ত। এই দেখেন আরেকটা রিপোর্টে কি দেখানো হয়েছে যে ইরান যে এই কাজটা করেছে ইরানের অধিকাংশ জনগণ এটা সাপোর্ট করছে না। কেন করছে না, সেখানে আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছি যে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এক হচ্ছে স্ট্রিক্ট যে ইসলামিক রুলস সেগুলো ফলো করতে চাইছে না, তারা বলছে যে আমাদের স্বাধীনতা দাও, আর আরেক দল কিন্তু আছে যে না তারা সেটার পক্ষে। তো এই যে স্ট্রিক্ট ইসলামিক রুলস যারা চাইছে না তারা বলছে কি যে না কোনোভাবে এটাকে সমর্থন করছে না, কারণ তাদের ওয়েস্টার্নদের সাথে ওঠা বসা রয়েছে এবং ইসরায়েলের পক্ষেও কিন্তু বড় সড়ো একটা জোট সেখানে উত্থান হচ্ছে, এবং ওইটাই কিন্তু সেই যে 70,000 অনুসারীর কথা বলছি। আচ্ছা, অ্যাট দি সেম টাইম ইসরায়েলি সেনাবাহিনীতে একটা মারাত্মক পরিবর্তন আসতে আছে, সেটা হচ্ছে যে ইসরায়েলে দেখা যেত যে এতদিন ধরে সেকুলার যেসব জনগণ ছিল তারাই সেখানকার আর্মিতে মেজরিটি, কিন্তু এখন তারা বলছে যে আমাদের আর্মিতে আরও জনগণ দরকার, এবং একই সাথে যেহেতু সেখানকার ফার রাইট গভর্নমেন্ট তারা আলট্রা অর্থোডক্স যে ইহুদি রয়েছে তাদেরকে সেখানে অন্তর্ভুক্ত করছে। যদিও অনেক রাবাইরা বলছেন যে আলট্রা অর্থোডক্স ইহুদিরা হচ্ছে ওই হিন্দুদের ব্রাহ্মণদের মতো, যে ওরা শুধুমাত্র ধর্মকর্ম করবে, ওরা কেন এই সব কাজে যাবে। রাবাইরা দুইটা অবজেকশন দেখিয়েছে, এক হচ্ছে যে আর্মিতে গেলে সেখানে নারীদের সাথে মিশতে হতে পারে, আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের সমকামী গ্রুপদের সাথে মিশতে হতে পারে, এই জন্য তাদের ধর্মীয় অবক্ষয় হতে পারে। তবে এটা যদি চেক দিতে পারে তাহলে আর সমস্যা নেই, তাদের কোনো আপত্তি নেই। তো সেভাবেই কিন্তু তাদেরকে বর্তমানে ইসরায়েলি যে আর্মি রয়েছে আইডিএফ রয়েছে সেখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তার মানে ওরা কিন্তু ধর্মীয় ব্যাপার স্যাপার নিয়ে একেবারেই খুবই অ্যাকনলেজড। তো ইরানের বর্তমানে দুইটা জায়গায় খুব শক্তিশালী অবস্থান থাকার কারণে ইসরায়েল কিন্তু একটু ভেবেচিন্তে কাজ করছে। সেই দুইটা জায়গা হচ্ছে, একটা হচ্ছে আপনার হরমুজ প্রণালী, আরেকটা হচ্ছে এই ইয়েমেনের এই জায়গাটায়, কারণ ইয়েমেনের সেখানে তাদের হুতি রয়েছে। আবার ওদিকে রেড সিতে প্রায় দেখেন যে বিভিন্ন ওয়েস্টার্ন শিপসের ওপর কিন্তু অ্যাটাক করে
হুথিরা এবং তার জন্যই ইরানের সাথে বৈঠকের জন্য বাধ্য করা হয় মাঝে মাঝে। এইটা ইসরায়েল সহ্য করতে পারছে না। তো এই দুইটা জায়গার এই যে আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে মেডিটেরিয়ান সি, যেটা সেখানেও আপনার ইরানের একটা আধিপত্য দেখা যায়। এই দুইটা জায়গায় যদি কন্ট্রোলে আনা যায় তাহলে কিন্তু ইরানকে কাবু করে ফেলা যাবে এবং সেই প্রচেষ্টাই রয়েছে। প্রচেষ্টাগুলো কি? নাম্বার 1 হচ্ছে তলে তলে ইরানের মধ্যে ইসরায়েলের একটা জোট তৈরি করা এবং সেটার কাজ কিন্তু অনেকটাই তারা এগিয়েছে, আমি আপনাদেরকে দেখালাম। নাম্বার 2 হচ্ছে যত আরব কান্ট্রিজ আছে তাদেরকে আস্তে আস্তে ইসরায়েলের পকেটে নিয়ে নেওয়া, তাহলে আর ইরানের পক্ষে তারা কাজ করবে না বিভিন্নভাবে। আচ্ছা, তারও প্রমাণ আপনারা দেখেছেন জর্ডান, সৌদি আরব থেকে শুরু করে আরও অন্যান্য, যে মিশর থেকে শুরু করে এই আরেকটা রিপোর্টে দেখানো হয়েছে যে ইন্দোনেশিয়ার সাথে ইসরায়েলের একটা অন্যতম ভালো সম্পর্ক হতে যাচ্ছে, তাদের সাথে ডিল হতে যাচ্ছে। ব্যাপারগুলো কি হচ্ছে আসলে? তো এখানে বাইবেলে যে কথাটা বলা হচ্ছে, বাইবেলে ইরানকে বারবারই দেখানো হচ্ছে তারা হচ্ছে মাগগ বা মাজুজ, সেই দলকে দেখানো হচ্ছে তারা হচ্ছে রাশিয়া, তাদের সাথে এরা জোট বাঁধবে এবং তার সাথে চায়না যোগ দেবে। আবার ওদিকে সুদানের কথা বলা হচ্ছে। এই 5-6টা দেশ মিলে ইসরায়েলে অ্যাটাক করতে আসবে। ওকে, সো এটা হচ্ছে এন্ড টাইম প্রফেসি আর কি তাদের। তো যদি আপনার ইসরায়েলকে অ্যাটাক করতে আসে সেরকম একটা পরিস্থিতিতে যাচ্ছে কিনা, এবং সেখানে আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে এই একটা আমি দেখিয়েছি যে ক্যারিয়ন বার্ড, এটা বাইবেলে বলা আছে, ওদিকে আমরা হাদিসেও পাই যে পাখি পাঠানো হবে। কোন পাখিগুলো পাঠানো হবে? যারা আসলে মৃত যে পশু পাখির যে শরীর রয়েছে সেগুলো ভক্ষণ করে। তো ক্যারিয়ন বার্ডসগুলো কিন্তু অনেক রয়েছে এবং এখানে আসার পর একটা মারাত্মক সেই যে যুদ্ধটা হবে, তারপর ওই যে ছড়িয়ে ছিটিয়ে যে সব লাশগুলো পড়ে থাকবে, গগ মাগগ আসার, প্রি গগ অ্যান্ড মাগগ বলা হচ্ছে এই ওয়ার্ডটাকে, সেইগুলোকে খেতে আসবে নাকি এইসব পাখিগুলো। মানে স্ক্রিপচার্সে কিন্তু মিলে যায়। আবার ওদিকে হিন্দু স্ক্রিপচারে আছে কিন্তু কোকা অ্যান্ড ভিকোকা, দুজন ভাই যার সাথে এই গগ অ্যান্ড মাগগ, ইয়াজুজ মাজুজ, এই যে রিলেশন, এটা মিলে যায়। তো কথা হচ্ছে যে আমার কাছে যে জিনিসটা মনে হয় ফাইনালি সেটা হচ্ছে ইরানের মধ্যকার যে ফ্যাকশনস তৈরি করে ফেলছে ইসরায়েলের সহায়তায়, হ্যাঁ, সেখানে এমন একটা পর্যায়ে চলে যাবে তখন এই আয়াতুল্লাহ আলী খামেনি বা ইসলামিক রেভলিউশন তারা খুব একটা আসলে ভালো একটা অবস্থানে যেতে পারবে না। তখন তারা তো এই রাশিয়া এবং চায়নার হেল্প লাগবেই। আর ওদিক থেকে ইরানের তাদের সরকার উৎখাতের জন্য বড় বড় আন্দোলন শুরু হবে সামনে। এমন একটা পর্যায়ে যাবে যে এদিকেও যাওয়া যাচ্ছে না, ওদিকেও যাওয়া যাচ্ছে না। তখনই কেবলমাত্র ইরানের যে ডিসিশন আসবে যে ওকে ফাইন, এখন একটা মরণ কামড় দিতে হবে। তো দেখা যাক সামনে। ইসরায়েল বলছে কি যে ইরানে অ্যাটাক করবে তাদেরকে দেখানোর জন্য, বড় কোনো ধরনের ক্যাজুয়ালিটি করার তাদের কোনো উদ্দেশ্য নেই। একটা জিনিস একটু অবাক লাগলো যে ইরান যখন অ্যাটাক করেছে সব কিন্তু আগের থেকেই ওয়েস্টার্ন মিডিয়ারা তাদের ইন্টেলিজেন্স যা বলেছে সেই অনুযায়ী হয়েছে। প্রথম দিকে বাইডেন পাল্টা যে ইসরায়েলের পক্ষ থেকে পাল্টা আক্রমণকে সমর্থন করেনি, তবে এখন বলছে যে না, ইসরায়েলের ডিফেন্ড করার সেই অধিকার রয়েছে। কথাটা একেবারে সিমিলার ওই যে 7ই অক্টোবর যখন হামাসের উপর অ্যাটাক শুরু করলো তখন ওই একই কথা বলেছিল। তো প্রিয় ভাই বোনেরা, পরিস্থিতি মারাত্মক ঘোলাটে। মধ্যপ্রাচ্যের অবস্থা ডে বাই ডে আরও খারাপের দিকে যাচ্ছে। গত 4-5 বছর ধরে যে অবস্থা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে খারাপ থেকে খারাপতর হচ্ছে। আরেকটা সাইন বলে দিই, সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্য ডে বাই ডে কিন্তু সবুজ হয়ে যাচ্ছে এবং আপনারা এখন দেখছেন যে সব কিছু নামও যেমন মধ্যপ্রাচ্য, মিডল ইস্ট, সবার এখন কিন্তু ফোকাল পয়েন্ট, কেন্দ্রবিন্দু কিন্তু ওই মিডল ইস্ট। এবং এখানে আরও ঘটনা মারাত্মক সব কনসিকুয়েন্সেস ঘটতে থাকবে। সেই ব্যাপারগুলো নিয়ে আমি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তো ভিডিওটি এ পর্যন্তই।